পরাধীন ভারতের জীবন যন্ত্রণা থেকে মুক্তি পেতে সর্বপ্রথম ফাঁসির দড়ি গলায় পড়েছিলেন ক্ষুদিরাম। শুরু হয়েছিল স্বাধীনতা আন্দোলনে উত্তাল জোয়ার। শুরু হয়েছিল আগে কে বা প্রাণ করিবেগ দান, বাধ্য করেছিল ইংরেজদের ভারত ত্যাগ করতে। সেই গৌরব গাঁথা ইতিহাস স্মরণ করতেই এবারের প্রয়াস। এসো মিলি সেই যুবতীর্থে। একবার বিদায় দে মা, ঘুরে আসি, হাসি হাসি পরব ফাঁসি, দেখবে ভারতবাসী। অখ্যাত পল্লী কবির এই গান আর তার মর্মস্পর্শী সুর একদিন বাংলাদেশের প্রান্তে প্রত্যন্তে ছড়িয়ে দিয়েছিল পরাধীন দেশের স্বাধীনতাকামী এক কিশোরের গভীর স্বদেশ প্রেম, অটল সাহস আর অপরাজেয় স্বাধীনতা স্পৃহাকে। দেশের মুক্তির জন্য ফাঁসির রজ্জু কণ্ঠে ধারণ করার চরমতম মুহূর্তে মৃত্যু ভয়হীন এই কিশোরের দু চোখ মুক্ত স্বদেশের যে স্বপ্নে উদ্ভাসিত ছিল, অনুচ্চারিত সেই ভাষায় বাংময় হয়ে উঠেছিল এ গানের বাণীতে। কে লিখেছে, কে সুর দিয়েছে, কেউ তা নিশ্চিতভাবে জানে না। তবুও চারণের কণ্ঠে একতারার ঝংকারে সেই সুর ঢেউ তুলেছিল প্রত্যন্ত পল্লীর নিভৃত অন্তঃপুরে, নাড়া দিয়েছিল জরাগ্রস্ত মনের চেতনার গভীরে। এ গান শুধু কোনো এক পরিচয়হীন পল্লী কবির কল্পনার রঙে বোনা কয়েকটি চরণ মাত্র নয়। এ গান প্রাণচঞ্চল এক গ্রাম্য স্বাধীনতাকামী কিশোরের রক্তে রাঙা জীবনের আলেখ্য। স্বাধীনতা আন্দোলনের এক স্বেচ্ছাসেবক থেকে জাতির সুপ্তিভঙ্গের প্রতীকে পরিণত হওয়া এক কিশোর জীবনের ইতিহাস। বিগত শতাব্দীর একেবারে প্রথম দশকে দেশাত্মবোধ ও স্বাধীনতার স্বপ্ন দেখা যখন বিদেশি শাসকের আইনে অপরাধ বলে গণ্য হতো, জাতীয় জীবনের সেই মুহূর্তে মুক্তিযুদ্ধের এক কিশোর শহীদের আত্মবলিদানের প্রতি লক্ষ জনের হৃদয় নিংড়ানো শ্রদ্ধা আর আবেগকে মথিত করেই রচিত হয়েছিল এই গান। তাই তো এই গান আজও মানুষকে ভাবায়, কাঁদায়। তার সুর আজও মনকে চঞ্চল করে তোলে, বিবেকের কাছে প্রশ্ন তোলে। ক্ষুদিরাম তো জীবন দিয়েছেন, কিন্তু আমরা কি করলাম? দেশ তখন পরাধীন। সাম্রাজ্যবাদী শাসকের অত্যাচারে এ দেশের মানুষ ভীত, সন্ত্রস্ত। ভারতবর্ষ কোনোদিন যে ব্রিটিশ শাসনের নাগপাশ থেকে মুক্ত হতে পারবে এ কথা বিশ্বাস করার মতো মনের জোর সেদিন মানুষের ছিল না। সেই অন্ধকারাচ্ছন্ন যুগে কিছু মৃত্যুপাগল যুবক তাদের জীবনের মূল্যে জ্বালাতে চেয়েছিল মৃত্যুযুদ্ধের অগ্নিশিখা। সেই যুগের অন্যতম শ্রেষ্ঠ প্রতীকে পরিণত সাগ্নিক ক্ষুদিরাম, ইতিহাস সৃষ্টি করে যিনি নিজেই ইতিহাস হয়ে গেলেন। দিনটা ছিল ১৯০৮ সালের ৩০শে এপ্রিল। বোমার আঘাতে হঠাৎ কেঁপে উঠেছিল মজফ্ফরপুর। বোমার লক্ষ্য অত্যাচারী কিংসফোর্ড নিহত হননি, এ কথা ঠিক। তবু সেদিন ওই একটি বোমার আঘাতে সাম্রাজ্যবাদী শাসনের ভিত কেঁপে উঠেছিল। আর যুগান্তব্যাপী হতাশা ও স্থবিরতার অভিশাপ থেকে মুক্ত হয়ে এ দেশের জরাগ্রস্ত যৌবন মনুষ্যত্বের তেজ নিয়ে মাথা উঁচু করে দাঁড়াতে শিখেছিল। ফিরে পেয়েছিল পরাধীনতার কলঙ্ক মোচনের সুদৃঢ় আত্মবিশ্বাস। হেমচন্দ্র লিখেছেন, একদিন সন্ধেবেলা আমি মেদিনীপুরের কোনো নির্জন রাস্তা দিয়ে যাচ্ছিলাম। রাস্তা থেকে একটু দূরে কয়েকজন ছেলে বসেছিল। তার মধ্যে থেকে ক্ষুদিরাম দৌড়ে এসে আমার বাইক আটকে অত্যন্ত সহজভাবে বলেছিল তাকে একটি রিভলভার দিতে হবে। তখন তার বয়স আন্দাজ ১৪ বছর, কিন্তু তাকে দেখে তখন আমার মনে হয়েছিল মাত্র ১২ কি ১৩ বছর। দেখতে ছোটখাটো পাতলা হলেও শক্ত ও দৃঢ় ছিল। আমার কাছে যে রিভলভার থাকতো বা রিভলভার ব্যবহারের যে শিক্ষা দেওয়া হতো, এত কচি ছেলে যখন তা জানতে পেরেছে তখন অনেকের মধ্যে কথাটা জানাজানি হয়েছে। এই সন্দেহে ভারী বিরক্ত হয়ে তাকে একচোট বেশ বকে দিলাম।
কিন্তু তাতে সে বিন্দুমাত্র অপ্রতিভ না হয়ে তাকে যে একটা রিভলভার দিতেই হবে তা এমন অকুণ্ঠিত আগ্রহের সহিত জেদ ধরেছিল যে আমি তাকে জিজ্ঞেস করতে বাধ্য হয়েছিলাম, রিভলভার নিয়ে সে কি করবে? উত্তরে সে বলেছিল, সে একটা সাহেব মারবে। সাহেব মারবার উদ্দেশ্য সম্বন্ধে খুব উত্তেজিত হয়ে সে যা বলেছিল তা শুনে আমি অবাক হয়ে গেছিলাম। এক কথায় তার ভাবটা ছিল এই যে ভারতের ওপর ইংরেজ যে অন্যায় অত্যাচার করছে তার প্রতিশোধ তাকে নিতেই হবে। তার প্রতি আমার তখনকার হঠাৎ উদ্দীপিত মনের ভাবটা চেপে রাগ ও বিরক্তির ভান করে তাকে বেশ ধমকে দিয়েছিলাম। সেদিন ধমকে দিলেও কিশোর ক্ষুদিরামের প্রতি খুব স্বাভাবিকভাবেই এরপর থেকে হেমচন্দ্র কানুনগো তীব্র আকর্ষণ বোধ করেছিলেন। সত্যেন বসু ক্ষুদিরামকে আগেই চিনতেন এবং এই ঘটনার পর থেকে তারা উভয়েই যোগাযোগ রক্ষা করে যেতে থাকেন। আন্দোলনের একটা পর্যায়ে মেদিনীপুর শহরের সর্বত্র বিদেশি চিনির ব্যবহার বন্ধ হয়ে গেল, কিন্তু শহরের বড় বাজারের প্রসিদ্ধ শীতলা দেবী মন্দিরের মালিক চিনির বদলে দেশি গুড় ব্যবহার করতে রাজি হলেন না। ক্ষুদিরামের পরিচালনায় ছাত্রের দল গিয়ে তাকে বিলাতি বর্জনের জন্য বোঝাতে লাগল। তর্ক বিতর্ক চলাকালে ক্ষুব্ধ এক ছাত্র বললেন, কলিতে দেবতারা সব ঘুমোই, তা না হলে এই সব অপবিত্র জিনিস দিয়ে কি পুজো চলে? শুনে ক্ষুদিরাম বললেন, মানুষ যখন ঘুমোই দেবতাও তখন ঘুমোই, মানুষ জাগবার সঙ্গে সঙ্গে দেবতারাও জেগে ওঠেন। এ কথা বলে নত জানু হয়ে যুক্ত করে তিনি প্রার্থনা জানান, মা জগদম্বা, যত কিছু বিপদ আছে সব তুমি আমার মাথার ওপর চাপাও, তার বিনিময়ে তুমি আমার দেশকে বিদেশি ফিরিঙ্গি বণিকের কবল থেকে মুক্ত করো, আর যেন আমাদের দেশের তাঁতি কামার কুমোরেরা দুবেলা পেট ভরে দুটি খেতে পাই। গুপ্ত সমিতির আখড়া থেকে ফিরে আসতে ক্ষুদিরামের প্রায়ই রাত হয়ে যায়। ভাগ্নে ললিত তার জন্য জেগে বসে থাকে। ক্ষুদিরাম ফিরলে তার সঙ্গে রাতে খায়। সেদিনও ক্ষুদিরাম ফিরেছেন বেশ রাত করে। খেতে গিয়ে দেখেন দুজনের ঢাকা দেওয়া খাবার বিড়ালে খেয়ে গেছে। কি আর করা যায়? ক্ষুদিরাম বললেন, ললিত, আজ না হয় উপোস দেওয়া যাক, মাঝে মাঝে উপোস দেওয়া শরীরের পক্ষে ভালো। ললিতমোহন সে কথা মানতে রাজি নয়। তার তখন প্রচণ্ড খিদে পেয়েছে। অগত্যা ভাগ্নেকে সঙ্গে নিয়ে ক্ষুদিরাম বাইরে বের হলেন। তাদের পাশের বাড়িতে বাস করতেন কুসুম কুমারী নামে এক দরিদ্র মহিলা। বাজারে বড়ি বিক্রি করে তিনি জীবিকা নির্বাহ করতেন। তখনও তিনি পাথরের শিলে ডাল বাটছেন। অত রাতে দুজনকে রাস্তায় দেখে তিনিও বাইরে বেরিয়ে এলেন। ললিতমোহনের কাছে সব কথা শুনে তিনি দুজনকে তার বাড়িতে খাওয়ার আমন্ত্রণ জানালেন। ললিতমোহন তো খুব খুশি, কিন্তু ক্ষুদিরাম তখনও রাস্তায় দাঁড়িয়ে। ইঙ্গিতে তিনি ললিতমোহনকে দেখিয়ে দিলেন কুসুম কুমারীর হাতে বিলাতি কাঁচের চুড়ি। সুতরাং তার হাতে খাওয়া ক্ষুদিরামের পক্ষে সম্ভব নয়। বুদ্ধিমতী মহিলা সব বুঝলেন। বাড়ির ভিতর থেকে একটি লোহার জাঁতি এনে ক্ষুদিরামের সামনেই দুহাতের চুড়ি ভেঙে ফেললেন। তারপর সাদরে ক্ষুদিরামকে বললেন, এখন আর নিশ্চয়ই তোমার কোনো আপত্তি নেই, এবার তোমরা খাবে এসো। ক্ষুদিরাম তখন সানন্দে তার আমন্ত্রণ গ্রহণ করলেন। ছোট্ট একটি ঘটনা, কিন্তু এই ছোট্ট ঘটনায় কুসুম কুমারীর জীবনে অনেক বড় হয়ে দেখা দিল। কোনো রাজনৈতিক বক্তৃতা বা গুরুগম্ভীর আলোচনা নয়, ব্যক্তিগত জীবনের আচরণের মধ্য দিয়ে সুগভীর দেশপ্রেম ও আদর্শ নিষ্ঠার যে ছাপ ক্ষুদিরাম ওই মহিলার অন্তরে রেখে গেলেন, তাই তার জীবনে এক বিরাট পরিবর্তন এনে দিল। সেই সময় থেকে কুসুম কুমারী স্বদেশ প্রেমের আদর্শে উদ্বুদ্ধ হলেন। বাড়ি বাড়ি ঘুরে তিনি মহিলাদের দেশপ্রেমের আদর্শে অনুপ্রাণিত করার চেষ্টা করতেন এবং তাদের কাছে স্বদেশী দ্রব্য বিক্রি করতেন। অর্জিত অর্থের যৎসামান্য
নিজের প্রয়োজনের জন্য রেখে বাকি অর্থ দেশের কাজে দান করে দিতেন। ভাগ্নে ললিত একদিন ক্ষুদিরামকে জিজ্ঞাসা করল, আচ্ছা, কুসুম মাসিকে তোমরা দেশের কাজে দীক্ষা দাও না কেন? তোমাদের উৎসাহ পেলে উনি হয়তো দ্বিগুণ উৎসাহে কাজ করবেন। কুসুম মাসিকে চিনে নিতে ক্ষুদিরামের ভুল হয়নি। সুগভীর শ্রদ্ধায় তিনি এক ঐতিহাসিক মন্তব্য করলেন, উৎসাহ না পেয়েও যারা দেশের কাজ করে তারাই তো যথার্থ দেশপ্রেমিক। কিংসফোর্ড হত্যা চেষ্টার পর অমৃতলাল রায়ের বাড়িতে পুলিশ যখন তল্লাশি করতে আসে, তখন এই কুসুম কুমারী অসম সাহসিকতায় কাঁখে জল ভরা কলসি নিয়ে ক্ষুদিরামের ঘরে ঢুকে তার রিভলভারটি কলসির ভেতরে ভরে বাইরে সরিয়ে দেন। ক্ষুদিরামের ফাঁসির পর বিমর্ষ ললিত মোহনকে কুসুম কুমারী বলেছিলেন, তোমার মামা মরেননি, তিনি অমর। এমন দিন নিশ্চয়ই আসবে যেদিন সারা ভারতের লোক তাকে স্মরণ করবে। মাঝে মাঝেই ক্ষুদিরামের খাবার জুটত না। খাবার জুটুক আর না জুটুক, স্বেচ্ছায় হাসি মুখে যে ব্রত নিজে গ্রহণ করেছেন তার রূপায়ণে তিনি অক্লান্ত পরিশ্রম করতেন। আত্মভোলা এই কিশোরটির সবকিছুর প্রতি লক্ষ্য রাখতেন সমাজ পরিত্যক্তা এক অসহায় মুসলিম রমণী। ক্ষুদিরাম যখন দিদির বাড়িতে থাকতেন, সেই সময়ে শহরের উকিল আব্দুল ওয়াহেদ সাহেবের এই বোনটিরও ওই বাড়িতে যাতায়াত ছিল। আসা যাওয়ার ফাঁকে ফাঁকেই তিনি লক্ষ্য করেছিলেন, এই কিশোরটি যেন দেশপ্রেমের জ্বলন্ত অগ্নিশিখা। কতই বার বয়স, তবু তার সাহস, বীরত্ব, আদর্শনিষ্ঠা মুসলিম রমণীটিকে আকৃষ্ট করত। জাত ধর্মের ব্যবধান মনের অজান্তে কখন দূর হয়ে গিয়েছিল কে জানে। মাতৃহৃদয়ের পরম মমতায় ঘরের বাঁধন ছেঁড়া এই কিশোরীটিকে তিনি ভাইয়ের মর্যাদা দিয়েছিলেন। স্নেহে, শ্রদ্ধায় ও ভক্তিতে প্রায় তিনি স্বাধীনতার এই আপসীন যোদ্ধাটিকে খাওয়াতেন। তিনি জানতেন এরা অন্য জাতের মানুষ। দেশের স্বাধীনতার প্রয়োজনে এরা সুখ, শান্তি, নিরাপদ আশ্রয়ের মোহ আর উজ্জ্বল ভবিষ্যতের হাতছানি উপেক্ষা করে অনিশ্চিত জীবনের পথে পাড়ি দিয়েছেন। তাই এদেশের সকল মা বোনের দায়িত্ব এদের বাঁচিয়ে রাখা। আবার অন্যদিকে সমাজ নিন্দিত এই দিদির প্রতি সমাজের নিষ্ঠুর আচরণ ক্ষুদিরাম কিছুতেই মেনে নিতে পারতেন না। সমাজের অবহেলিত, লাঞ্ছিত মানুষের প্রতি তার ভালোবাসা ও দরদবোধই তাকে সামাজিক নিপীড়নের শিকার এই দিদিটির কথা ভাবাত। উভয়ের মধ্যে ধীরে ধীরে গড়ে উঠেছিল ভাই ও দিদির এক মধুর সম্পর্ক। কিন্তু সেদিনের সমাজ পরিবেশ বিধর্মী ও সমাজ পরিত্যক্তা এই মহিলার সঙ্গে ক্ষুদিরামের সম্পর্ককে স্বাভাবিক বলে মেনে নিতে পারেনি। ক্ষুদিরামের একান্ত আপনজন ও শ্রদ্ধার পাত্র কোনো কোনো বিপ্লবী নেতার মধ্যেও এই সন্দেহের মনোভাব দানা বেঁধেছিল। তারা ক্ষুদিরামকে এই দিদির সাথে সম্পর্ক ছিন্ন করতে বলেছিলেন, কিন্তু ক্ষুদিরাম রাজি হননি। যে নেতাদের ডাকে তিনি হাসি মুখে মৃত্যুযজ্ঞে আত্মাহুতি দিয়েছিলেন, তাদের এই অসঙ্গত নির্দেশ তিনি কিন্তু মানতে পারেননি। পরবর্তীকালে এই নেতারা তাদের ভুল বুঝতে পেরেছিলেন। একদিন হাডুডু খেলতে খেলতে ক্ষুদিরাম অজ্ঞান হয়ে পড়লেন। অজ্ঞান হওয়ার কারণ অনুসন্ধান করতে গিয়ে সত্যেন বসু জানতে পারলেন যে প্রায়ই অনাহারে অর্ধাহারে থাকার জন্য মাঝে মাঝেই ক্ষুদিরাম অজ্ঞান হয়ে পড়েন, এবং তখনই তিনি আরও জানতে পারলেন যে সেই মহিলাই অভুক্ত ক্ষুদিরামকে বাঁচিয়ে রাখার জন্য অপার স্নেহে প্রায়ই তাকে খাওয়ান। জানতে পারলেন ক্ষুদিরামও ওই মহিলাকে দিদি হিসাবে কতখানি শ্রদ্ধা করেন। এলো 1906 সাল। ফেব্রুয়ারি মাসে মেদিনীপুর পুরাতন জেলখানার প্রাঙ্গণে কৃষি ও শিল্প মেলার আয়োজন করা হলো। মেলায় বহু মানুষের সমাগম হবে, ফলে বিপ্লবী চিন্তাধারা প্রচারের উদ্দেশ্যে তীব্র ব্রিটিশ বিরোধী ভাষায় সত্যেন বসুর লেখা সোনার বাংলা নামে একটি প্রচারপত্র জনসাধারণের মধ্যে বিতরণ করার সিদ্ধান্ত নিল গুপ্ত সমিতি।
বিলি করার দায়িত্ব দেওয়া হলো ক্ষুদিরামের ওপর। মেলার শেষ দিন ম্যাজিস্ট্রেট ডি ওয়েস্টন পুরস্কার দিতে এসেছেন, আর পশ্চিম প্রবেশদ্বারে প্রচারপত্রটি বিতরণ করছেন ক্ষুদিরাম। ধরা পড়লে কঠোর শাস্তি, কিন্তু তার মুখে উত্তেজনা ও উদ্বেগের চিহ্ন মাত্র নেই। শিক্ষক রামচরণ সেনের হাতে বইটি দিতেই তিনি পড়ে বুঝতে পারলেন এর মধ্যে ব্রিটিশ বিরোধী উত্তেজনাকর বহু কথা লেখা আছে। তিনি ক্ষুদিরামকে বইটি বিলি করতে নিষেধ করলেন, কিন্তু ক্ষুদিরাম তার কর্তব্যে অটল। অর্পিত দায়িত্ব পালনে যে কোনো মূল্য দিতে তিনি প্রস্তুত। রামচরণবাবু তখন পুলিশ ডেকে ক্ষুদিরামকে ধরিয়ে দিলেন। কিন্তু তাকে ধরা কি এতই সহজ? রীতিমতো ব্যায়াম করা শক্তপোক্ত শরীর, আর অদম্য সাহস ও আত্মপ্রত্যয়ে ভরপুর তার মন। এক ধাক্কায় নিজেকে ছাড়িয়ে নিয়ে ক্ষুদিরাম কনস্টেবলটির মুখে গোটাকত ঘুষি বসিয়ে দিলেন। তার নাক মুখ দিয়ে রক্ত ঝরতে লাগলো। অদূরে দাঁড়িয়ে ঘটনার দিকে নজর রাখছিলেন সত্যেন্দ্রনাথ। তিনি এসে কনস্টেবলটিকে ধমকে বললেন, তুম কাহে ডেপুটি বাবুকে লড়কা কো পাকড়ায়া? ডেপুটি ম্যাজিস্ট্রেটের ছেলে শুনে ঘাবড়ে গিয়ে কনস্টেবলটি ক্ষুদিরামের পেছনে ধাওয়া করা ছেড়ে দিল। কিন্তু ভুল যখন ভাঙল, তখন আর ক্ষুদিরামের খোঁজ পাওয়া গেল না। সত্যেন্দ্রনাথের উপস্থিত বুদ্ধির বলে ক্ষুদিরাম গ্রেপ্তার এড়ালেন, কিন্তু জবাবদিহির দায় গিয়ে বর্তাল তার ওপর। তিনি ক্ষুদিরামের নেতা, বিপ্লবী কর্মযজ্ঞের পুরোধা। চূড়ান্ত প্রতিকূল পরিস্থিতিতেও তিনি শান্ত ও উত্তেজনাহীন। ম্যাজিস্ট্রেট ওয়েস্টনের প্রশ্নের জবাবে তিনি হেসে উত্তর দিলেন, আমার ধারণা ছিল ও ডেপুটি বাবুর ছেলে। তাছাড়া আগে যে অত ঘটনা ঘটেছে তা আমার জানা ছিল না। সত্যেনবাবু তখন সরকারি চাকুরে। তার জবাব থেকে কোনো অপরাধ প্রমাণ করা গেল না বটে, তবে তার আচরণে ম্যাজিস্ট্রেট খুশি হতে পারলেন না। সরকারি কর্মচারী হয়েও তিনি নতজানু হননি, বরং হেসে হেসে সমস্ত প্রশ্নের জবাব দিয়েছেন। এটাই অপরাধ। এরই জের হিসাবে 1906 সালের 1 এপ্রিল তার চাকরিটি গেল। ক্ষুদিরামের বিরুদ্ধে সরকার মামলা দিল রাজদ্রোহের, আর সম্রাটের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণার। এই দুই অপরাধের প্রথমটির দণ্ড যাবজ্জীবন দ্বীপান্তর, দ্বিতীয়টির দণ্ড ফাঁসি। এই মামলা সাধারণ মানুষের মধ্যে প্রবল আলোড়ন সৃষ্টি করেছিল। ব্রিটিশ রাজত্বে মানুষ যখন মাথা উঁচু করে কথা বলার সাহস পেত না, সেই সময়ে পুলিশকে মারা। তাই স্বাভাবিকভাবেই বিদ্যুৎ বেগে খবরটা চারদিকে ছড়িয়ে পড়েছিল। লোকের মুখে মুখে প্রচারিত হয়েছিল, মাত্র 16-17 বছরের এক কিশোর এমন দুঃসাহসিক কাণ্ড ঘটিয়েছে। ফলে দলে দলে সাধারণ মানুষ মামলা চলাকালীন কোর্টে তাকে দেখতে আসত। বেশ কিছুদিন মামলা চলল, কিন্তু শেষ পর্যন্ত সরকার পক্ষ তাদের অভিযোগ ভালোভাবে প্রমাণ করতে পারল না। তার উপর ক্ষুদিরামের বয়সও কম, তাই সরকার মামলা তুলে নিল। মুক্তির আদেশ দেবার সময় বিচারক হয়তো ভেবেছিলেন ক্ষুদিরাম একটু কৃতজ্ঞতা দেখাবে, তাই রায় পড়ার আগে তাকে জিজ্ঞাসা করলেন, যে তোমায় প্রচার পুস্তক দিয়েছিল তার নাম কি? আদালতে সে থাকলে তাকে দেখিয়ে দাও। সামনেই দাঁড়িয়েছিলেন সত্যেন্দ্রনাথ। চোখে চোখ পড়ল। তারপর আদালতে উপস্থিত সমস্ত মানুষের দিকে এক পলক তাকিয়ে নিয়ে হাসি মুখে ক্ষুদিরাম বললেন, সে এখানে নেই। 16ই মে ক্ষুদিরাম মুক্তি পেলেন। সেদিন আদালতে অনেক ছাত্র যুবক হাজির ছিল, সুতরাং ক্ষুদিরামের মুক্তিতে তারা বিজয়োৎসব শুরু করে দিল। কোর্টের দোরগোড়া থেকে তাকে মালা পরিয়ে কেবি দত্তের ফিটন গাড়িতে চাপিয়ে ছাত্র যুবকের দল স্বদেশী গান গাইতে গাইতে নিজেরাই গাড়ি টেনে সারা শহর ঘুরে বেড়াল। শহরের বিশিষ্ট সঙ্গীত শিল্পী গোষ্ঠচন্দ্র চন্দ শোভাযাত্রায় যোগ দিয়ে স্বদেশী গান গাইলেন। শহরের নানা স্থানে গাড়ি থামিয়ে ক্ষুদিরামকে মাল্যভূষিত করা হলো। মুক্তি দেবার পর জেলা জজ র্যানসম সাহেব
ক্ষুদিরামের ভগ্নিপতি অমৃতলালকে তার খাস কামরায় ডেকে পাঠালেন। তিনি অমৃতলালকে বললেন, আমি আপনার সম্বন্ধীকে মুক্তি দিয়াছি, কিন্তু তাহার গতিবিধি সম্পর্কে আপনি বিশেষ সতর্ক দৃষ্টি রাখিবেন, যাহাতে সে বিপ্লবীদের দলে মিশিবার সুযোগ না পায়। আমি জানিলাম যে সে স্কুল পরিত্যাগ করিয়াছে, কিন্তু ইহা তাহার পক্ষে ঠিক হয় নাই। তাহাকে দেখিলে মনে হয় সে বেশ বুদ্ধিমান এবং ভবিষ্যতে উন্নতি লাভ করিবে। এই জন্য তাহাকে পুনরায় স্কুলে ভর্তি করিয়া দিবার জন্য আমি আপনাকে পরামর্শ দিতেছি। উত্তরে নিরীহ গৃহী অমৃতলাল বললেন, আমি কিন্তু তাহাকে পুনরায় কোনো স্কুলে ভর্তি করিতে চাহি না, কারণ স্কুলে অন্যান্য বিষয়ের সহিত ইংরাজি ভাষা শিক্ষা দেওয়া হয় এবং ইংরাজি ভাষাই আমাদের দেশের তরুণদের হৃদয়ে বিদ্রোহের ভাব পরিপুষ্ট করিবার জন্য দায়ী। অমৃতলালের উত্তরে বিস্মিত হয়ে জজ সাহেব জিজ্ঞাসা করলেন, ইহা কি সত্য? অমৃতলাল বললেন, অনুসন্ধান করিলে আপনি জানিতে পারিবেন যে যাহারা বিপ্লবী দলের সদস্য বলিয়া সন্দেহযুক্ত তাহারা সকলেই স্কুল কলেজের ছাত্র, এবং যেখানে কেবল সংস্কৃত ভাষায় শিক্ষা দেওয়া হয় সেই চতুষ্পাঠী বা টোলের একটি ছাত্রও এই দলে মিশে নাই। একসময় গড়ে ওঠা স্বদেশী ভাণ্ডার বন্ধ হয়ে গেল। নতুন করে গড়ে উঠল ছাত্র ভাণ্ডার। তিনি মাঝে মাঝে কাপড়ের বোঝা মাথায় নিয়ে বাড়ি বাড়ি ঘুরে বিক্রি করেন। তবুও টাকার অভাবে প্রায় ছাত্র ভাণ্ডারের কাজে অচলাবস্থা দেখা দেয়। টাকার জোগাড় কিভাবে করা যায় সে ব্যাপারে ক্ষুদিরাম যখন নানা পরিকল্পনায় ব্যস্ত, তখনই হঠাৎ তার ডাক পড়ল নাড়াজোলের রাজা নরেন্দ্রলাল খাঁর দরবারে। ক্ষুদিরামের পিতা ত্রৈলোক্যনাথ এখানকার রাজ এস্টেটের তহসিলদার ছিলেন। মারা যাওয়ার কিছুদিন আগে তিনি রাজ এস্টেটের প্রায় ৩,০০০ টাকা আদায় করে লোহার সিন্দুকে রেখেছিলেন। তার মৃত্যুর পর রাজপরিবারের এক নিকট আত্মীয় ওই টাকা অপহরণ করে। ফলে এস্টেটের ম্যানেজার ত্রৈলোক্যনাথের জায়গা জমি বিক্রি করে ক্ষতিপূরণ হিসাবে ওই টাকা এস্টেটের খাজনাখানায় জমা দেন। জমিদার নরেন্দ্রলাল এটা জানতেন না। পরে সমস্ত ঘটনা জানতে পেরে অনুতপ্ত রাজা নরেন্দ্রলাল ত্রৈলোক্যনাথের জামাতা ও ক্ষুদিরামের অভিভাবক অমৃতলালকে চিঠি লিখে জানান যে উত্তরাধিকার সূত্রে প্রাপ্ত ক্ষুদিরামের যে পরিমাণ জমি নিলামে বিক্রি হয়ে গেছে তার সমপরিমাণ জমি তিনি ক্ষুদিরামের নামে লিখে দিতে চান। তাছাড়া তিনি ক্ষুদিরামকে রাজপরিবারে রেখে উচ্চশিক্ষায় শিক্ষিত করতে বিশেষ আগ্রহী। তখন অমৃতলাল ক্ষুদিরামকে নরেন্দ্রলালের কাছে পাঠিয়ে দিলেন। নরেন্দ্রলাল তার ইচ্ছার কথা ক্ষুদিরামকে জানালেন। তিনি হয়তো ক্ষুদিরামকে ঠিকমতো চিনতে পারেননি। মনে মনে ভেবেছিলেন দেশের অধিকাংশ ছেলেই উচ্চশিক্ষার জন্য অতিমাত্রায় উৎসাহী, সুতরাং ক্ষুদিরাম নিশ্চয়ই আপত্তি করবেন না। কিন্তু ক্ষুদিরামের লেখাপড়া, চাকরি, উজ্জ্বল ভবিষ্যৎ এ সমস্ত কিছুই তার জীবনে অকিঞ্চিৎকর হয়ে গেছে। একদিকে তার পরাধীন দেশবাসীর দুর্দশা, লাঞ্ছনা, অসহায়তা নিয়ে গভীর মনোবেদনা, আর অন্যদিকে দেশকে মুক্ত করার অদম্য বাসনা ও বিরামহীন কর্মোদ্যোগ। এর মাঝে তার ব্যক্তিগত আশা আকাঙ্ক্ষা বলে কিছু নেই। সব শুনে ক্ষুদিরাম বললেন, আমার বাবার দেনার দায়ে যে সম্পত্তি নিলাম হয়ে গেছে তার বদলে অন্য সম্পত্তি আমি চাই না। এছাড়া আমি আপনাদের সংসারে থেকে লেখাপড়া শিখতেও চাই না। আমি দেশের কাজ করবার জন্য লেখাপড়া ছেড়েছি। যদি আমি আপনাদের সংসারে থাকি তাহলে বাবু হয়ে যাব, দেশের কাজে মন লাগবে না। নরেন্দ্রলাল জিজ্ঞাসা করলেন, তবে তুমি আমার কাছে কি চাও? ক্ষুদিরাম বললেন, আমি আপনার কাছে দেশের জন্য কিছু চাই। আমরা বড়বাজারে স্বদেশী জিনিস বিক্রির জন্য একটা ছাত্র ভাণ্ডার খুলেছি। তার মূলধন খুবই অল্প। যদি আপনি মূলধনের জন্য কিছু টাকা দেন তাহলে প্রতিষ্ঠানটি বেশ চালু হবে। অবশ্য লাভ্যাংশ আপনি পাবেন। নরেন্দ্রলাল তখন বললেন, আমি প্রতিশ্রুত হলাম, আমি টাকা দেব, তবে আমি লাভ্যাংশ চাই না। এ সম্বন্ধে আমি জ্ঞানেন্দ্রনাথের সঙ্গে যুক্তি করে তার মারফত টাকা দেব। তুমি তাকে আমার কাছে পাঠিয়ে দিও। তুমি আর কি চাও?
ক্ষুদিরাম উত্তর দিলেন, শহরে কয়েকটি ব্যায়াম সমিতি প্রতিষ্ঠিত হয়েছে। আপনি যদি ওই সমিতিতে মাসিক কিছু কিছু চাঁদা দেন তাহলে ভালো হয়। ক্ষুদিরামের কথায় নরেন্দ্রলাল বিস্মিত হলেন। অল্প বয়সী একটি কিশোর, অথচ দেশপ্রেমের আগুনে তার ব্যক্তিগত কামনা বাসনা সব যেন পুড়ে ছাই হয়ে গেছে। তাই তার ব্যক্তিগত কিছু চাইবার নেই। শ্রদ্ধায় মাথা নত হয়ে এলো নরেন্দ্রলালের। তিনি টাকা দিতে সম্মত হলেন। দেশের কাজের জন্য এভাবে অর্থের সংস্থান করে ক্ষুদিরাম নিজের কর্মস্থলে ফিরে এলেন। ইতিমধ্যে জাতীয়তাবাদী সংবাদপত্রগুলিও সাম্রাজ্যবাদী শাসকের বিরুদ্ধে সোচ্চার হয়ে উঠেছে। দেশবাসীর প্রতি তাদের একটিই আহ্বান, ডিসকার্ড ফিয়ার, অর্থাৎ ভয় ত্যাগ করো। ফলে একের পর এক সংবাদপত্রের ওপর সরকারি হামলা চলছে। মামলায় ফাঁসিয়ে, সম্পাদককে গ্রেপ্তার করে, বিশেষ বিশেষ সংখ্যা নিষিদ্ধ করে সংবাদপত্রগুলির মুখ বন্ধ করার চেষ্টা হচ্ছে। কিন্তু তবুও সংবাদপত্রগুলিকে অনুগত করা যাচ্ছে না। সাম্রাজ্যবাদী শাসকরাও তাই বারবার নানাভাবে চেষ্টা চালাচ্ছেন যাতে সংবাদপত্রের ব্রিটিশ বিরোধী প্রবন্ধ প্রকাশ বন্ধ করা যায়। সেই উদ্দেশ্যেই 1907 সালের 16ই জুন যুগান্তর পত্রিকার সম্পাদক বিবেকানন্দের ঘনিষ্ঠ ভ্রাতা ভূপেন্দ্রনাথ দত্তের বিরুদ্ধে ভয় ভাঙো নামে একটি প্রবন্ধ প্রকাশের অভিযোগে মামলা রুজু করা হলো। তখন যুগান্তরের প্রচার সংখ্যা ছিল 50,000। বিচারে ভূপেন্দ্রনাথের 1 বছর সশ্রম কারাদণ্ড হলো। খবরটা শুনে নিবেদিতা দুঃখিত হলেন। তারপর যখন জানলেন জামিনের জন্য 10,000 টাকা লাগবে, অথচ ভূপেনের বন্ধুরা টাকাটা জোগাড় করতে পারেনি, তখন বললেন, ব্যাংকে আমার ওই পরিমাণ টাকাই আছে, সবটা তোমরা নাও, আমি ভিক্ষা করে ও টাকাটা পূরণ করব। প্রসঙ্গত পরবর্তীকালে এই ভূপেন্দ্রনাথ দত্ত ভারতবর্ষে মার্ক্সবাদ প্রচারে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিলেন। ইতিমধ্যে বন্দে মাতরম পত্রিকাতেও কয়েকটি বিদ্রোহমূলক প্রবন্ধ প্রকাশিত হয়েছে। অবশ্য প্রবন্ধগুলিতে রচয়িতার নাম নেই। সুতরাং পত্রিকাটিকে জব্দ করার জন্য তার বিরুদ্ধে মামলা রুজু করা হয়েছে। পত্রিকার অন্যতম সম্পাদক বিপিনচন্দ্র পালকে পুলিশ সাক্ষী হিসাবে হাজির করেছে। উদ্দেশ্য একটাই, তার সাক্ষ্যের মাধ্যমে অরবিন্দই যে প্রবন্ধগুলির রচয়িতা সে কথা প্রমাণ করা। বিপিনচন্দ্র কোর্টে এলেন, কিন্তু সাক্ষ্য দিলেন না। বিচারক কিংসফোর্ড আদালত অবমাননার দায়ে বিপিনচন্দ্রকে 2 মাসের কারাদণ্ড দিলেন। আদালতের বাইরে বিপুল জনতা তখন বিক্ষোভে ফেটে পড়েছে। ঘন ঘন বন্দে মাতরম ধ্বনি উঠছে। পুলিশও বিক্ষুব্ধ জনতাকে সামাল দিতে পারছে না। ফলে শুরু হলো নৃশংস লাঠিচার্জ। ভিড়ের মধ্যে ছিল সুশীল সেন, 14 বছর বয়স, কিন্তু শক্তি ও সাহসে অতুলনীয়। পুলিশ সার্জেন্ট লাঠি তুলতেই সে সার্জেন্টের মুখে ঘুষি মারল। সঙ্গে সঙ্গে গ্রেপ্তার করে কিংসফোর্ডের আদালতেই তার বিচার হলো। শাস্তি হলো 15 ঘা বেত। আদালত চত্বরে প্রতি ঘা বেত পড়ছে সুশীলের পিঠে, আর সে চিৎকার করে বলছে, বন্দে মাতরম। উপস্থিত জনতার কণ্ঠে বজ্র নির্ঘোষ, বন্দে মাতরম। বেতের আঘাতে ক্ষতবিক্ষত হলো সুশীলের দেহ। কোমরে দড়ি বেঁধে ক্ষতবিক্ষত সুশীলকে বহু স্থানে ঘোরালো ব্রিটিশ পুলিশ। উদ্দেশ্য জনগণকে ভয় দেখানো। ফল হলো উল্টো। বীর সুশীলের মুখে কিন্তু যন্ত্রণার চিহ্ন মাত্র নেই। একমুখ হাসি নিয়ে এসে দাঁড়ালো জনতার মাঝখানে। সংগ্রামী জনতা তাকে সাদরে বরণ করে নিল। সুশীল জাতীয় মহাবিদ্যালয়ের ছাত্র, তাই তার সম্মানে মহাবিদ্যালয় বন্ধ রইল। 28শে আগস্ট কলেজ স্কোয়ারে অনুষ্ঠিত হলো সুশীলের সংবর্ধনা সভা। বীর বালক সুশীলকে উপহার দেবার জন্য সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় পাঠালেন স্বর্ণপদক। শোভাযাত্রা সহকারে হাজার হাজার জনতা সুশীলকে নিয়ে চলল সভাস্থলে। কলকাতার আকাশ বাতাস মুখরিত হল আবেগাপ্লুত কালীপ্রসন্ন কাব্যবিশারদের রচিত সঙ্গীতের ছন্দে। যাই যাবে জীবন চলে,
জগৎ মাঝে তোমার কাজে বন্দে মাতারাম বলে। বেত মেরে কি মা ভোলাবি? আমরা কি মার সেই ছেলে? বেত মেরে সংগ্রামী ভারতকে নত করা গেল না। এ তো শুধু কিশোর সুশীলের ওপর বেত্রাঘাত নয়, এ যে অত্যাচারিত পরাধীন জাতির সকলের ওপরেই বেত্রাঘাত। সুতরাং সারা দেশ গর্জে উঠল, অবিলম্বে এই অন্যায়ের প্রতিকার চাই। হেমচন্দ্র কানুনগো তখন প্যারিসে। সারা ভারত জুড়ে সশস্ত্র বিদ্রোহের গোপন প্রস্তুতির অন্যতম অঙ্গ হিসাবে বোমা তৈরির কলাকৌশল শেখার জন্য ভগিনী নিবেদিতার পরামর্শে ও উদ্যোগে তাকে সেখানে পাঠানো হয়েছে। অনেকেই হয়তো জানেন না, বিপ্লবী আন্দোলনে প্রত্যক্ষ যুক্ত থাকার কারণে বিবেকানন্দ প্রতিষ্ঠিত রামকৃষ্ণ মিশন থেকে তার শ্রেষ্ঠ শিষ্য নিবেদিতাকে সরে আসতে হয়। এ দেশের বিজ্ঞান আন্দোলনের পথিকৃৎ দুই দিকপাল বিজ্ঞানী আচার্য জগদীশচন্দ্র বসু এবং আচার্য প্রফুল্লচন্দ্র রায়ও বিপ্লবীদের প্রত্যক্ষ সাহায্য করেছিলেন। নিবেদিতার প্রত্যক্ষ উদ্যোগে আচার্য জগদীশচন্দ্র বসু ও আচার্য প্রফুল্লচন্দ্র রায়ের গবেষণাগারে অনেক পরীক্ষা নিরীক্ষার পর উল্লাসকর সফল হলেন। কেমন লাগলো আমার এবারের প্রয়াস? কমেন্ট করে জানাবেন। যদি ভালো লেগে থাকে ভিডিওটিকে লাইক করে নেবেন এবং পরবর্তী পর্ব শোনার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন।